জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে আজ। উৎসব মুখর পরিবেশে প্রতীক বরাদ্দ, ভোটের পরিবেশ নিয়ে বিএনপির সন্তোষ, পক্ষপাতের অভিযোগ জামায়াত এনসিপির। সিলেটে মাজার জিয়ারত করলেন তারেক রহমান। বৃহস্পতিবার যোগ দেবেন নির্বাচনী জনসভায়। বাবা মায়ের ইতিবাচক ভাবমূর্তির প্রভাব পড়বে ভোটের মাঠে, মত বিশ্লেষকের। বৃহস্পতিবার মিরপুরে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামায়াত আমির। 23 জানুয়ারি যাবেন উত্তরাঞ্চল সফরে। নির্বাচন ওলটপালটের চেষ্টা হলে না মানার হুঁশিয়ারি। ৩,০০০ কোটি টাকা লুটে নেয়ার পর বাড়ছে এলপিজি আমদানি। গ্রাহক ভোগান্তির মধ্যেই সংকটের অজুহাতে সুবিধা বাড়িয়ে নিল ব্যবসায়ীরা। রোজার আগে বাজার স্থিতিশীল হওয়ার আশা। এবং বিশ্বকাপ ইস্যুতে মিরাকলের অপেক্ষায় বিসিবি। পূর্ণ সদস্যদের ভোটাভুটিতে হারল 14-2 ব্যবধানে। খেলতে হলে যেতে হবে ভারতেই, জানালো আইসিসি। 24 ঘন্টার আলটিমেটাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। আজ শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের প্রচারণা। প্রতীক বরাদ্দ পেয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন বিভিন্ন আসনের প্রার্থীরা। বিএনপি সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানালেও আপত্তি জানিয়েছেন জামায়াত ও এনসিপি প্রার্থীরা। এদিকে রিটার্নিং কর্মকর্তার আশা, প্রার্থীরা সবাই আচরণবিধি মেনে চলবেন। সারা দেশে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এখন নির্বাচনী প্রচারণা শুরুর অপেক্ষা। প্রতীক পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন প্রার্থী সমর্থকরা। বুধবার সকালে বগুড়া 6 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। পরে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ জানান, ভোটে নিরঙ্কুশ জয়লাভ করবে বিএনপি। এলাকা ভিত্তিক হুমকি পাওয়ার অভিযোগ করেন বগুড়া 4 আসনে জামায়াতের প্রার্থী। বিজয় আমাদের ইনশাল্লাহ সুনিশ্চিত। বগুড়ার জনগণ, কারণ এটি শহীদ জিয়া রহমানের মাটি, এটি তারেক রহমানের মাটি। বাহিনীকে ভোট দিতে পারবে না, তোমার ঘর থেকে বেরোতে পারবে না, কিন্তু জনগণ সবকিছু উপেক্ষা করে দাঁড়িপাল্লার পক্ষে ঝুঁকছে। খুলনায় নির্বাচনী পরিবেশ নিয়ে অসন্তোষ জানান বিএনপি ও জামায়াত প্রার্থী। কিছু জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকে, কিন্তু পুলিশের মুভমেন্টটা আরো বেশি হওয়া দরকার, বিশেষ করে যৌথ বাহিনীর মুভমেন্টটা। কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। ইট মিনস যে লেভেল প্লেইং ফিল্ড প্রতিপালিত হচ্ছে না। দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়ে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী 1 আসনের প্রার্থী মুজিবুর রহমান বলেন, একটি বিশেষ দলের প্রতি প্রশাসন ও মিডিয়ার সমর্থনের কারণে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না। তবে রাজশাহী 2-এ ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, এবারের নির্বাচন হবে উৎসব মুখর। বিশেষ দলের প্রতি প্রশাসন সহ অন্যান্য মিডিয়া এমনভাবে বেঁকে বসেছে, এইটা লেভেল প্লেইং ফিল্ড কোনো আলামত আমরা মনে করতে পারছি না। রাশিয়ার নির্বাচনের পরিবেশ খুবই ভালো, খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং একে অপরকে স্বতঃস্ফূর্ত। আগামীকাল থেকে মাঠে নির্বাচনী কর্মকাণ্ডের নাম। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে 111 প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে পছন্দের প্রতীক হাঁস পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, এটা আমার মার্কা না। নির্বাচিত হলে মাদক নির্মূল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেন নেত্রকোনা 1 আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। আমাদের প্রত্যেকের দায়িত্ব এই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। জনগণের সেবক হিসেবে পাশে থাকার কথা বলেন ফরিদপুর 4 আসনে বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। সুযোগ পাবো সেই সুযোগ আপনাদের সেবক হিসেবে, খাদেম হিসেবে আপনাদের পাশে থাকবো। পঞ্চগড় 1 আসনে 10 দলীয় জোটের প্রার্থী এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পেয়েছেন শাপলাকলি প্রতীক। রংপুর 4 আসনে একই মার্কা পেয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আমরা দীর্ঘ সময় ধরে যে উন্নয়ন বৈষম্যের শিকার হয়ে এসেছি, সেখান থেকে উত্তরণের জন্যই শাপলাকলি মার্কা আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। বৃহস্পতিবার থেকে প্রার্থীরা তাদের দলীয় প্রতীক নিয়ে প্রচার ও গণসংযোগ করবেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। প্রতীক বরাদ্দ পেয়েই পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন বিভিন্ন আসনের প্রার্থীরা। বিএনপি নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানালেও আপত্তি জানিয়েছেন জামায়াত ও এনসিপি প্রার্থীরা। এদিকে রিটার্নিং কর্মকর্তার আশা, প্রার্থীরা সবাই আচরণবিধি মেনে চলবেন।
দিনভর উৎসব মুখর পরিবেশে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ। ঢাকার 20টি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হয় 3টি ভাগে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতীক সংগ্রহ করেছেন প্রার্থীরা, অনেকে আবার পাঠিয়েছেন প্রতিনিধি। ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে প্রতীক গ্রহণ করেন বিএনপির প্রতিনিধি দল। এছাড়া ঢাকা 6-এ ইশরাক হোসেন, 8-এ মির্জা আব্বাস, ঢাকা 13 আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ এবং 15 আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে প্রতীক নেন দলের প্রতিনিধিরা। মোহাম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ। বিএনপির প্রার্থীরা বলছেন নির্বাচনী পরিবেশ সন্তোষজনক। এখনো পর্যন্ত সুন্দর প্রতিযোগিতা চলছে এবং আমরা এখনো কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে মাঠে প্রতিহিংসার বাইরে যেই রাজনীতি, সেই রাজনীতির চর্চাই করে যাচ্ছি। আমরা ধানের শীষ মাখা আনন্দ উৎসবের মধ্যে প্রচার চালিয়ে যাব, কিন্তু নির্বাচন কমিশনের কিছু আইন সীমিত করেছেন। আমরা ধানের শীষ প্রতীক নিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। তবে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেন এনসিপি ও জামায়াতের প্রার্থীরা। লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় সেটা আসলে এখনো নিশ্চিত ভাবে আমরা দেখতে পাচ্ছি না। আমরা আশা করব আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরপেক্ষতা বজায় রাখবেন। যেহেতু আমরা গণঅভ্যুত্থানে একসাথে ছিলাম, আপনাদের এখনো সময় আছে, আপনারা সংশোধন হন। যদি সংশোধন না হন তাহলে এই যে যারা ছাত্ররা মাঠে নেমে এসেছিল সবাই ইনশাল্লাহ মাঠে নামবে। এদিকে ঢাকা 17 আসনে তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। সে যত বড়ই হোক না কেন, তাকে অবশ্যই আমাদের আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না, ইভেন আমি হলেও থাকবো না। এই আইনের শাসনের জন্য আমরা লিখিত আকারে আমাদের একজন ভাই আজকে আমাদের এখানে অভিযোগ দিয়েছি। প্রার্থীদের প্রত্যেকেই আচরণবিধি মেনে প্রচারণা চালাবেন প্রত্যাশা রিটার্নিং কর্মকর্তার। আচরণবিধিটা যাতে তারা মেনে চলেন সেই বিষয়ে আমরা তাদের প্রতি আহ্বান রাখছি এবং তারা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আচরণবিধি মেনে চলবে। বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হলেও 22 জানুয়ারি শুরু আনুষ্ঠানিক প্রচারণা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। গণভোট পোস্টাল ব্যালট যুক্ত হওয়ায় এবার ভোট গণনায় দেরি হতে পারে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই কথা জানান প্রেস সচিব। গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জাতীয় নির্বাচন এবং গণভোট সামনে রেখে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারের উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে নির্বাচন কমিশন সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় 2026 সালের নির্বাচন যেন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করতে পারে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিন বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গণভোট এবং পোস্টাল ভোটের কারণে ভোট গণনায় দেরি হতে পারে বলে ইসির তরফ থেকে জানানো হয়েছে বলে জানান প্রেস সচিব। শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে, তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। ভোটের দিন পুলিশের কাছে 25,500 বডি অন ক্যামেরা থাকবে এবং বডি ক্যামেরার ফুটেজ দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রেস সচিব। ইলেকশনের দিন এইটা বডি অন ক্যামেরা 41st টাইম এটা দেওয়া হচ্ছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে। পুলিশের যারা সদস্য যারা এটা ক্যারি করবেন তারা পুরো কেন্দ্রের আশেপাশে সবগুলো ফটোই তার কাছে থাকবে। যদি ওইখানে কোনো ট্রাবল দেখা দেয় সুরক্ষা অ্যাপের সাথে এটা সংযুক্ত হবে। সেন্ট্রাল লেভেল থেকে খুব দ্রুত কুইক রেসপন্স করা যাবে। আসন্ন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে 1 লাখ সেনা, 5,000 নৌ এবং 3,500 বিমান বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। এবং শারদীয় দুর্গাপূজায় আমরা খুবই। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। 2 দিনের সফরে সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট পৌঁছেই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন তিনি। বৃহস্পতিবার নগরের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারেক রহমান। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। জোরদার করা হয়েছে নিরাপত্তা। ইকরামুল কবিরকে সঙ্গে নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্ট। পূর্ণভূমি সিলেটের মাটিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর দেশে ফিরে প্রথমবারের মতো ঢাকার বাইরে এলেন তিনি। রাত 8টার দিকে সিলেট বিমানবন্দরে এসে পৌঁছলে নেতাকর্মীরা স্বাগত জানান তাকে।
বিমানবন্দর থেকে বেরিয়ে নির্ধারিত বাসে চেপে বসেন তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও। একই ফ্লাইটে ছিলেন আওয়ামী সরকার বিরোধী আন্দোলনের ত্যাগী নেতারাও। বিমানবন্দর থেকে নেতাকর্মীদের অভ্যর্থনায় সিক্ত হন তারেক রহমান। সরাসরি চলে আসেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহে। মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে নির্বাচনী প্রচারণার একদিন আগে মাজার জিয়ারতে আসেন বড় ছেলে তারেক রহমান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মাজারে প্রবেশ করেন তারেক রহমান। জিয়ারত করেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জে. ওসমানীর কবরও জিয়ারত করেন তারেক রহমান। সেখানে এশার নামাজ আদায় করে নফল নামাজ পড়েন তারেক রহমান। অন্য পাশে মহিলাদের জিয়ারত স্থানে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও মাজার জিয়ারত করেন। কিছু সময় সেখানে অবস্থান শেষে স্ত্রীকে নিয়ে বেরিয়ে যান বিএনপি চেয়ারম্যান। উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। এ সময় সিলেটের নেতাকর্মীরা জানান, তারেক রহমানের আগমনে উৎসবের নগরীতে পরিণত হয়েছে পুণ্যভূমি সিলেট। পুরা উৎসবের নগরে পরিণত হয়েছে এবং আমাদের বিশ্বাস ওনার এই আগমনে ধানের শীষের যে জোয়ার, এই জোয়ারটা দ্বিগুণ হয়ে যাবে। তারেক রহমানের অপেক্ষায় ছিল, দীর্ঘদিন পরে আমরা ওনাকে পেয়েছি। সিলেটবাসী আজকে গর্বিত। অনেক বছর পরে তারা রিসিভ করতে পেরে অনেক আনন্দ উৎসব উল্লাস করছেন এবং দক্ষিণ সিলেটের প্রত্যেকটা ঘরে ঘরে একটা আনন্দের জোয়ার বইছে। বাবা ও মায়ের পথ অনুসরণ করে নির্ধারিত দিনে তারেক রহমান সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলেও জানান বিএনপি নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করতেন, ম্যাডাম বেগম খালেদা জিয়া উনিও করতেন এবং উনিও এই পথে ইনশাল্লাহ সিলেটের মাটিতে আসে জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন ইনশাআল্লাহ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা জিয়ারত শেষে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির দরগা জিয়ারত করেন তারেক রহমান। এরপরে তিনি সেখান থেকে দক্ষিণ সুরমায় অবস্থিত শ্বশুরবাড়িতে চলে যান। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা জিয়ারত করেন। বৃহস্পতিবার সকালে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, সিলেট। রাজনীতির দ্বিতীয় ইনিংসে তারেক রহমান নির্বাসিত জীবনে দল পরিচালনা করেছেন দক্ষ হাতে। এবার দলের হাল ধরেই পাড়ি দেবেন নির্বাচনী বৈতরণী। বিশ্লেষকদের মতে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ভাবমূর্তির ইতিবাচক প্রভাব পড়বে ভোটের মাঠে। দীর্ঘমেয়াদে এর ফলাফল পেতে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের পরামর্শ তাদের। হাসান ওয়ালির প্রতিবেদন। সময়ের প্রয়োজন কিংবা জন আকাঙ্ক্ষায় দায়িত্ববোধ, বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া আর মা বেগম খালেদা জিয়ার দীর্ঘ ত্যাগ তিতিক্ষায় পরিণত বিএনপির নেতৃত্বে তারেক রহমান। যাত্রাটা সহজ ছিল না। তৃণমূল পর্যায় থেকে তার রাজনীতির হাতে খড়ি। বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে নতুন বাস্তবতায় দলের হাল ধরেছেন তারেক রহমান। প্রথমবারের মতো নির্বাচনে লড়ছেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নির্বাচনী বৈতরণী পাড়ি দিতে খালেদা জিয়ার শূন্যতা পূরণে কতটা বেগ পেতে হবে তারেক রহমানকে? খালেদা জিয়ার আপোষহীন চরিত্র ধারণ করলেই তারেক রহমান নেতৃত্বে সফল হবেন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। তার মতে দেশপ্রেম নিয়ে এগিয়ে গেলে বাবা মাকে অতিক্রম করতে পারেন তারেক রহমান। বেগম জিয়ার আর যে আপোষহীন, তার যে নেতৃত্ব, নিশ্চয়ই কিছু কিছু তারেক রহমান ইনহেরিট করেছেন। কমিটমেন্ট, দেশপ্রেম, এটা যদি থাকে তাহলে নিশ্চয়ই তিনি রাজনীতিতে সফল হবেন। এমনও তো হতে পারে যে তারেক রহমান তার মাকে অতিক্রম করে যেতে পারেন। প্রথম নির্বাচন হলেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তারেক রহমানের নতুন নয় বলে মত রাজনৈতিক বিশ্লেষক সোহরাব হাসানের। তার মতে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ভাবমূর্তির ইতিবাচক প্রভাব পড়বে ভোটের মাঠে। তবে তরুণদের আস্থায় আনা এবং দলীয় শৃঙ্খলা ফেরানো চ্যালেঞ্জ হবে বিএনপির। দীর্ঘদিন ধরেই দলের দায়িত্ব পালন করে আসছিলেন, সুতরাং তার কাছে অভিজ্ঞতাটা বড় নয়, অভিজ্ঞতাটা নতুন নয়। তরুণ ভোটারদের কতটা আকৃষ্ট করতে পারে। বড় চ্যালেঞ্জ হচ্ছে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা করা। খালেদা জিয়ার মৃত্যুতে পুরো বাংলাদেশ তার পিছনে দাঁড়িয়েছিল। এই ভাবাবেগ, এই আবেগ নতুন নেতৃত্ব যদি কাজে লাগাতে পারে তাহলে অনেক অধিক সংখ্যক ভোটারদের তারা আকৃষ্ট করতে পারবে। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, দীর্ঘ নির্বাসিত জীবনে নিজের সঙ্গে বোঝাপড়ায় নতুনত্ব এনেছেন তারেক রহমান। তার মতে তারেক রহমানের ইতিবাচকতা পৌঁছে দিতে হবে দলের অভ্যন্তরেও, পরিবর্তন আনতে হবে রাজনৈতিক সংস্কৃতিতে। খালেদা জিয়ার নেতৃত্বের মধ্যে যে ব্যক্তিগত গুণাবলী
সেটা তো নিশ্চয়ই তার জন্য ইন্সপায়ারিং। অতীতের যে ধারাবাহিকতা, এটা থেকে একটা ব্রেক দরকার বাংলাদেশের রাজনীতিতে। জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়া শুধুমাত্র দলের সম্পদ না, তারা জাতির সম্পদ। এই শিক্ষাটা তার দলকে দিতে হবে আগে। আনুষ্ঠানিক প্রচার প্রচারণায় সারা দেশ চষে বেড়াবেন তারেক রহমান। ফ্যামিলি কার্ড সহ নানা ইশতেহার নিয়ে জনতার দুয়ারে যাবেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন উন্নত দেশের গণতন্ত্র পর্যবেক্ষণ করা তারেক রহমানের হাত ধরে বাংলাদেশেও ফিরবে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির নির্বাচনী থিম সঙ্গের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাতে রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন অভিনেতা, ক্রীড়াবিদ, শিল্পী ও কলাকুশলীরা। এ সময় রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের ভয়াবহতায় বিগত দিনে নির্বাচনী আমেজ ফিকে হয়ে গিয়েছিল। নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে তুলে ধরেন থিম সঙ্গের গুরুত্ব। বলেন, এই থিম সং বিএনপির দেশ করার অঙ্গীকারের প্রতিফলন, যা ভোটের প্রচারণার পাশাপাশি বিএনপির রাজনৈতিক ভিশন পৌঁছে দেবে সাধারণ মানুষের কাছে। মানুষকে যে ভুলিয়ে দেওয়া হয়েছিল, ভোটারদেরকে যে ভুলিয়ে দেওয়া হয়েছিল। ধানের শীষ নামে এত বড় একটা জনপ্রিয় একটি প্রতীক, যে প্রতীকটি আমি আগেই বলেছি যে প্রতীকটি শুধুমাত্র একটা ভোটের প্রতীক নয়। এই প্রতীকটার সাথে আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের ভালোবাসা, দেশের প্রতি প্রেম এবং আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্র সবগুলি যেন একে অপরের সাথে সংযুক্ত রয়েছে। ঢাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও 10 দলীয় জোটের শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান। মিরপুরে বৃহস্পতিবার দুপুরে জনসভায় অংশ নেবেন তিনি। এরপর নির্বাচনী প্রচারণা সফরে যাবেন উত্তরবঙ্গে। রাজধানী থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে মিরপুরে জনসভায় অংশ নেবেন তিনি। বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে তার সফরের বিস্তারিত জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আনুষ্ঠানিকভাবে ঢাকা বন্ধতে আমরা আমাদের সম্মানিত আমিরে জামাত এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা প্রথম সেখানে গণসংযোগ এবং জনসভার আয়োজন করেছি। 23 এবং 24 এই 2 দিন ঢাকার বাইরে উত্তরবঙ্গে আমাদের সম্মানিত আমিরে জামাত সফর করবেন। 23 জানুয়ারি সকালে দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ মাঠে জনসমাবেশে যোগ দেবেন জামায়াত আমির। এরপর পর্যায়ক্রমে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধায় নির্বাচনী সমাবেশে অংশ নেবেন ডক্টর শফিকুর রহমান। ওয়ার্ড, পাড়ায়, মহল্লায় আমরা একটি নতুন ধরনের মাত্রা দেখতে পাচ্ছি, জনশক্তিদের মাঝে উচ্ছ্বাস, আনন্দ, উদ্দীপনা। তিনি আমাদের ঠাকুরগাঁয়ে কি বার্তা দিয়ে যাবে এটা আমরা উপভোগ করার জন্য ইনশাল্লাহ আমরা আগে ভাগে সকাল 10টায় রওনা দিব ইনশাআল্লাহ। আমরা আশা করি সবার অংশগ্রহণে জনসভাটি সফল হবে ইনশাআল্লাহ। আমরা আভ্যন্তরীণভাবে, সাংগঠনিকভাবে আমরা যথেষ্ট বিভিন্ন লেয়ারে আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি এবং প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। 24 জানুয়ারি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন ডক্টর শফিকুর রহমান। এরপর সকাল 10টায় গাইবান্ধায় যোগ দেবেন পথসভায়। কর্মসূচি ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমাদের সমর্থক যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন এবং আমাদের ভোটারদেরকে নিয়ে এখানে একটা বড় সমাবেশ হবে বলে আমরা আশা করছি। দলমত নির্বিশেষে পঞ্চগড় জেলাবাসী তারা যেন আমাদের এই জনসভায় অংশগ্রহণ করে নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোটে হ্যাঁর পক্ষেও গণসংযোগ করবেন জামায়াত আমির। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। মব তৈরি করে জনমত প্রভাবিত করার দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। জানান, ভয়হীন পরিবেশ চায় তার দল। ফ্যাসিবাদের মতো নির্বাচন ওলটপালটের চেষ্টা হলে তরুণ সমাজ তা মানবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে মিরপুরের হামলায় আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে কথা বলেন আমির।
মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে মিরপুর পীরেরবাগে লিফলেট বিতরণের সময় জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় বেশ কয়েকজন। জামাতের দাবি, সাংগঠনিক কাজ করার সময় নারী কর্মীদের উপর হামলা করেছে বিএনপির কর্মীরা। স্থানীয়রা বলছেন, জামাতের নারী কর্মীরা বাসাবাড়িতে গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার সংগ্রহ করছিল। এতে বাধা দিলে হট্টগোল বাধে। পরে তা রূপ নেয় সংঘর্ষে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য তাৎক্ষণিকভাবে জামাতের এক নেতাকে দুঃখ প্রকাশ করতে দেখা যায়। ওনারা ভোটার আইডি কার্ড নাম্বার চায় এবং কি মোবাইল নাম্বার চায়। তা আমি বললাম, এটাতে কি করবেন? আমরা মেসেজ পাঠাবো আপনাদেরকে। মানুষ ভুলের মাঝে, কেউ বলতে পারবে না যে আমার ভুল নাই। ভুল হয়ে গেছে, এটার জন্য আমরা দুঃখিত। বুধবার সকালে হামলার ঘটনায় মিরপুর এলাকায় বিক্ষোভ মিছিল করে জামাতের নেতাকর্মীরা। এ সময় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। দুপুরে আহত নেতাকর্মীদের দেখতে কল্যাণপুরে একটি হাসপাতালে যান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় আহতদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। মহিলা জামাতের কর্মীদের উপর হামলার অভিযোগ করেন জামাতের আমির। বলেন, ফ্যাসিবাদী আমলের মতো ভোটের হিসেব ওলটপালট করার চেষ্টা হলে যুব সমাজ তা মেনে নেবে না। আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ। সেই 15.5 বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয়, তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা করবে না। অবশ্যই সমতল মাঠ সবার জন্য দিতে হবে। হামলার সময় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল অভিযোগ করে ভোটের মাঠে সবার জন্য সমান সুযোগ সৃষ্টিতে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান শফিকুর রহমান। পরে আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের লোকদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য 14 সদস্য বিশিষ্ট পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ। এই দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট H.E. নানা আকুফো-আদো। বুধবার লন্ডনে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচফে পর্যবেক্ষক দলের নাম ঘোষণা করেন। এ সময় তিনি বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিতে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। মিশন সম্পন্ন হওয়ার পর পর্যবেক্ষক দলটি কমনওয়েলথ মহাসচিবের কাছে নির্বাচনের ফলাফল এবং সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন জমা দেবে। পরে প্রতিবেদনটি বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির পরিবারকে 2 কোটি টাকা অনুদান দিচ্ছে সরকার। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ফ্ল্যাট কেনা বাবদ 1 কোটি টাকা দেবে অর্থ মন্ত্রণালয়, আর জীবিকা নির্বাহ বাবদ 1 কোটি টাকা দেওয়া হবে প্রধান উপদেষ্টার তহবিল থেকে। হাদির পরিবারের 2টা ব্যাপার হয়েছে। একটা, হাদির পরিবারকে 1 কোটি টাকা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে দেব, সেটা হলো তার একটা ফ্ল্যাট বা বাড়ির জন্য আর কি। পুরোটা রাখবে না, যে এটা আমরা। আর 1 কোটি টাকা আলাদাভাবে দেওয়া হচ্ছে এইসের ফান্ড থেকে, প্রধান উপদেষ্টার ফান্ড থেকে, সেটা তার জীবিকা নির্বাহের জন্য। 29তম বিসিএসে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ দেওয়া হয় 6 জনকে। বর্তমানে তারা উপসচিব থেকে শুরু করে পুলিশ সুপার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ 16 বছর পর ওই নিয়োগ প্রক্রিয়া অনুসন্ধান করে এমন গুরুতর অসঙ্গতির খবর পেয়েছে দুদক। এই ঘটনায় সংশ্লিষ্ট 21 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 2008 সালে অনুষ্ঠিত হয় 29তম বিসিএস পরীক্ষা। তবে দীর্ঘ 16 বছর পর এসে সেই পরীক্ষায় উত্তীর্ণ 6 জনের নিয়োগে অসঙ্গতি খুঁজে পেয়েছে দুদক। 6 জন হলেন উপসচিব নাহিদা বারিক, রকিবুর রহমান খান, তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার খোরশেদ আলম, সহকারী পরিচালক হালিমা খাতুন, সহকারী অধ্যাপক মিল্টন আলী বিশ্বাস। সংস্থাটি বলছে, মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করা সত্ত্বেও পরস্পর যোগসাজশে ফল প্রকাশের 6 মাস পর ভুয়া কোটায় 6 জনকে চাকরি দেওয়া হয়। এ ঘটনায় তৎকালীন পিএসসির 12 সদস্য, 1 জন সাবেক সচিব সহ 21 জনকে আসামি করে 6 মামলা করেছে দুদক। কোটায় নিয়োগের জন্য কেউ আবেদন করেননি, কিন্তু পরবর্তী সময়ে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।
এবং দেখা গেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো নথি সরবরাহ করা যায় না। এদিকে দালালিক প্রমাণ থাকায় ন্যাশনাল ব্যাংক থেকে ঋণের নামে 903 কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকের সাবেক পর্যবেক্ষক ও বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদের বিরুদ্ধে সম্প্রতি মামলা করে। তাই এ মামলা নিয়ে সমালোচনার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন মহাপরিচালক। ঋণসমূহ অনুমোদনের বিষয়ে পর্যবেক্ষক হিসেবে ডক্টর মোহাম্মদ কবির আহমেদ ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক এর সংশ্লিষ্ট বিষয়টি অনুমিত হয়। এছাড়াও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গ্রাহকের পকেট থেকে ৩,০০০ কোটি টাকা লুটে নেয়ার পর অবশেষে বাড়ছে এলপি গ্যাস আমদানি। চলতি মাসে 1,67,000 ও আগামী মাসে 1,84,000 মেট্রিক টন এলপি গ্যাস আমদানির লক্ষ্য ঠিক করেছে 12টি প্রতিষ্ঠান। আর এতে রোজার আগে বাজার পরিস্থিতি স্থিতিশীল হওয়ার আশা নীতি নির্ধারকদের। ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। নির্ধারিত দামের তুলনায় 12 কেজি সিলিন্ডারে 700 থেকে 1200 টাকা বাড়তি আর 35 কেজিতে বেশি নেওয়া হচ্ছে 2000 টাকা পর্যন্ত। তারপরও দোকানে দোকানে সাঁটানো এলপি গ্যাস না থাকার নোটিশ। গত মাসখানেক ধরেই চলছে এমন নজিরবিহীন নৈরাজ্য। সিলিন্ডার প্রতি গড়ে 1000 টাকা বাড়তি নেওয়া হলেও মাত্র এক মাসে গ্রাহকের পকেট থেকে লুট হওয়া অর্থের পরিমাণ কমপক্ষে 2.5 থেকে 3,000 কোটি টাকা। বিপুল অঙ্কের এই টাকা লুট আর গ্রাহকের চরম ভোগান্তির পর অবশেষে বাড়ছে এলপি গ্যাস আমদানির হার। আমদানিকারকরা জানাচ্ছেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই 2 মাসে 12টি প্রতিষ্ঠানের আমদানির লক্ষ্যমাত্রা 3.5 লাখ মেট্রিক টন এলপি গ্যাস। প্রত্যেকটা মেম্বার ওয়ার্ক করছে এবং কিছু জাহাজ অলরেডি অন দ্য প্রসেস। বাংলাদেশের প্রাইভেট সেক্টর কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ। আগামীতে খুব শীঘ্রই আপনি দেখতে পারবেন যে এলপিজি সরবরাহ নিরবিচ্ছিন্ন এবং নিশ্চিত সরবরাহ চলে এসছে। অবশেষে আমদানি বাড়লেও মাঝখানে সংকটের নামে ব্যবসায়ীরা আদায় করে নিয়েছেন ঋণ সুবিধা বাড়ানো, ভ্যাট ট্যাক্স কমানো সহ বেশ কিছু নীতিগত সুবিধা। পরিবেশকরাও পেয়েছেন কমিশন বাড়ানোর আশ্বাস। এইভাবে অসৎ লোকজনদেরকে একজন সৎ লোক প্রশ্রয় দেবে। সরকারের যারা প্রতিনিধিত্ব করছে তাদের কাজ দেখে মনে হয় ভোক্তার অধিকার সংরক্ষণ করছে না, তারা করছে অসাধু ব্যবসার সম্প্রসারণ এবং প্রমোশন। এদিকে সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা জানান, রোজার আগেই সংকট কাটার আশা করছে সরকার। আমরা আশা করতেছি যে এটা রমজানের আগে এটাই হবে। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আবুল কালাম আজাদ। এদিকে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের মামলায় পলক ও জয়ের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আর গুম নির্যাতনের মামলায় সাক্ষ্য দিয়েছেন ব্যারিস্টার আরমান বিন কাশেম। রংপুরে জুলাই আন্দোলনে আবু সাইদ নিহতের ঘটনার পর নড়েচড়ে বসে তৎকালীন আওয়ামী লীগ সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 18 জুলাই দেশজুড়ে বন্ধ করে দেয় ইন্টারনেট সংযোগ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন আন্দোলনকারীরা। ইন্টারনেট বন্ধ করে দেশজুড়ে গ্রেফতার, নির্যাতন ও 400-র বেশি হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে তুলে ধরে প্রসিকিউশন। এই ঘটনায় বুধবার মানবতা বিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এজলাসে পলককে তার বিরুদ্ধে আনা 3টি অভিযোগ পড়ে শোনানো হয়। যদিও নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। সব অভিযোগ ভিত্তিহীন দাবি করেন সজীব ওয়াজেদ জয়ের আইনজীবী। 2024-এ জুনায়েদ আহমেদ পলক তার ফেসবুক স্ট্যাটাসে যে কমেন্ট করেছিল সে ব্যাপারে সজীব আহমেদ জয়ের কোনো ধরনের আদেশ, নির্দেশ বা জ্ঞাতসারে অনুমোদন ক্রমে এটা হয় নাই। জুনায়েদ আহমেদ পলক এর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ের জন্য ধার্য ছিল। ওনার যে অভিযোগ এসেছে সেই অভিযোগ একদমই মিথ্যা এবং সম্পূর্ণভাবে উনি নির্দোষ। এদিকে টিএফআই সেলে গুম করে নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান 10 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এ মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন গুমের শিকার ব্যারিস্টার আরমান বিন কাশেম।
এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের আবেদন করেন ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আব্দুল কালাম আজাদ। গেল বছরের ২২ অক্টোবর তার সাজা ১ বছরের জন্য স্থগিত করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি রেখে বাকি ব্যাংকগুলো একীকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শুধু তাই নয়, দেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট বলেও মনে করেন তিনি। মার্চের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ কমে ২৫% নামার আশা তার। দেশের অর্থনীতিতে প্রয়োজনীয় না হলেও গেল ১.৫ দশকে অনুমোদন দেওয়া হয়েছে ডজনের বেশি বেসরকারি ব্যাংকের, যার অনেকগুলোই বর্তমানে রয়েছে রুগ্নদশায়। এর মধ্যে ৫ মিলিয়ে করা হয়েছে একটি। বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ আয়োজিত ব্যাংকিং খাতের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, রাষ্ট্র মালিকানায় দুটি রেখে বাকি সরকারি ব্যাংকগুলো মার্জ করে দুটি করতে সরকারকে সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের কাছে প্রপোজাল দিয়েছি যে দুটো রাষ্ট্রীয় ব্যাংক রেখে বাকিগুলো মার্জ করে দেন সবগুলো ওটার সাথে। তো সরকার যা হয় ইউজুয়াল দেখছি করছে। বাংলাদেশ ব্যাংক এখন স্বাধীনভাবে ভবিষ্যতে এমন হস্তক্ষেপ মুক্ত পরিবেশ বজায় থাকবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন গভর্নর। আবার ব্যাংকিং খাতে কিন্তু পলিটিক্যাল ইন্টারফারেন্স আবারও আসবে। দ্যাট ইজ নট দ্য এন্ড অফ ইট। তবে মার্চের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ২৫% নেমে আসবে বলেও আশার কথা শোনান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আছে এখন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে অনুষ্ঠিত হলো এন্টি টেরোরিজম মহড়া। বুধবার দুপুরে বন্দরের বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ আনসার বাহিনী সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে মহড়ায় অংশগ্রহণ করে। এ সময় বন্দর চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক নৌ নিরাপত্তা নিশ্চিতে ISPS কোড আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড, যা জাহাজ ও বন্দর স্থাপনাকে সন্ত্রাসী কার্যক্রম, নাশকতা এবং অন্যান্য নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে সন্ত্রাসবাদ, নাশকতা ও বিভিন্ন অপ্রথাগত হুমকি প্রতিনিয়ত রূপ পরিবর্তন করছে। চট্টগ্রামে জাহাজের মালামাল বিক্রির দোকানে আগুনের ঘটনা ঘটেছে। রাতে সীতাকুণ্ডের মাদাম বিবির হাট এলাকায় আগুন লেগে মুহূর্তেই পড়ে যায় ১০ থেকে ১২টি দোকান। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। তদন্তের পর জানা যাবে প্রকৃত কারণ। অগ্নিকাণ্ডের পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ১ ঘন্টা বন্ধ ছিল যান চলাচল। অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। এতে চরম বেকায়দায় ট্রাম্প প্রশাসন। জর্জিয়ায় ক্লাস বাদ দিয়ে বিক্ষোভ করেন কয়েকশো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তীব্র প্রতিবাদ আর সমালোচনার পরও অভিযানের পক্ষে সাফাই গেয়েছে ICE কর্মকর্তারা। অভিযানে কোনো বাধা দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখছে মার্কিন বিচার বিভাগ। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন শহরে। স্থানীয় সময় বুধবার জর্জিয়ায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICEর বিরুদ্ধে বিক্ষোভে নামেন শত শত শিক্ষার্থী। ICEর অভিযান ও যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে স্লোগান দেন তারা। এক নির্দোষ মানুষকে ICE অভিযান চালিয়ে গুলি করে হত্যা করেছে। আমরা চাই তরুণরা ঐক্যের সঙ্গে একসাথে দাঁড়াক। অন্যদিকে অভিবাসীদের ধরপাকড় নিয়ে কড়া জবাব দিলেন ICE কর্মকর্তারা। মিনিয়াপলিসে এক সংবাদ সম্মেলনে আটক হওয়া অভিবাসীর সংখ্যা তুলে ধরে এটিকে বৈধ ও আইনসম্মত বলে দাবি করেন তারা। তবে মানবাধিকার সংগঠন ও অঙ্গরাজ্য প্রশাসনের আপত্তিতে বিতর্ক আরও উস্কে দিয়েছে।
এর আগে সেন্ট পল শহরে আইসিই অভিযানের প্রতিবাদে চার্চের ভেতর বিক্ষোভকারীরা স্লোগান দিলে বিতর্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে উপাসনালয়ে বিক্ষোভ ঘিরে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। ফেডারেল অভিবাসন প্রয়োগে বাধা দেওয়া হয়েছে কিনা খতিয়ে দেখতে অন্তত 5 শীর্ষ কর্মকর্তাকে হাজির হতে লিখিত নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এই তদন্তকে রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল বলে অভিহিত করেছেন মিনেসোটার গভর্নর ও মেয়র। বরকতুল্লাহ, সময় সংবাদ। গ্রিনল্যান্ড দখলে শুল্ক হুমকি ব্যর্থ হলেও অন্য পথ খোলা আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের অংশ হতে পারলে গ্রিনল্যান্ডের জনগণ অত্যন্ত খুশি হবে। একই সঙ্গে গ্রিনল্যান্ড দখল করলে ন্যাটো সুবিধাজনক অবস্থানে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রস্তাবিত জরুরি G7 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন না ট্রাম্প। এদিকে ইউরোপের নেতারা একজোট হয়ে ওয়াশিংটনের একপক্ষীয় উদ্যোগে গ্রিনল্যান্ড দখলের চেষ্টার নিন্দা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার 1 বছর উপলক্ষে হোয়াইট হাউসে এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় গ্রিনল্যান্ড দখলে তিনি কতদূর পথ পাড়ি দিতে প্রস্তুত এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সময় হলে সব জানা যাবে। সুপ্রিম কোর্ট যদি তার শুল্ক পরিকল্পনার বিরোধিতা করে তবে তিনি অন্য পথ ব্যবহারের ইঙ্গিত দেন। ট্রাম্প দাবি করেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অধীনে গেলে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সুবিধাজনক অবস্থানে থাকবে। এছাড়া তিনি এও জানান, গ্রিনল্যান্ডের জনগণ যুক্তরাষ্ট্রের অংশ হতে পারলে অত্যন্ত খুশি হবে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পাঠানো একটি ব্যক্তিগত বার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বার্তায় ম্যাক্রো বলেছেন, সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের পর বৃহস্পতিবার প্যারিসে G7 সদস্য দেশগুলোকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করতে পারেন তিনি। সেখানে ইউক্রেন, ডেনমার্ক ও রাশিয়ার প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবেন। এরপর প্যারিসে ট্রাম্পকে নৈশভোজের আমন্ত্রণ জানান তিনি। গ্রিনল্যান্ড ইস্যুতে অন্যান্য সব বৈঠকে অংশ নিলেও G7 জরুরি সম্মেলনে অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন বলেছেন, আর্কটিক অঞ্চলকে সামরিকভাবে দখল করা সম্ভব হবে না, তবে প্রস্তুতি নেওয়া জরুরি। তিনি বলেন, বৈশ্বিক সম্পর্ক ও ডেনমার্ক, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখা অপরিহার্য। সামরিকভাবে দখলে নেওয়ার সম্ভাবনা কম হলেও তা পুরোপুরি বাদ দেওয়া যাবে না। বিপরীত দিকের নেতা স্পষ্টভাবে জানিয়ে যে এটি বাতিল হয়নি, তাই আমাদের অবশ্যই সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। তবে আমরা জোর দিয়ে বলতে চাই যে গ্রিনল্যান্ড পশ্চিমা জোট ন্যাটোর অংশ এবং যদি পরিস্থিতি আরো উত্তেজিত হয় তাহলে তার প্রভাব সমগ্র বিশ্বের উপর পড়বে। যুক্তরাষ্ট্রের একপক্ষীয় উদ্যোগে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা জোরদার হওয়ার পর ইউরোপের নেতারা একজোট হয়ে নিন্দা জানিয়েছেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন পার্লামেন্টে বলেছেন, রাজনৈতিক, নিরাপত্তা, বিনিয়োগ ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব, তবে সার্বভৌমত্ব, জাতীয় পরিচয়, সীমানা ও গণতন্ত্র নিয়ে কোনো দর কষাকষি হবে না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাষ্ট্রকে বুলি বা হঠকারী হিসেবে সম্বোধন করেছেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের একক অধিকার সংরক্ষণে ডেনমার্কের সঙ্গে দৃঢ় সহমত পোষণ করেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দেশটির পার্লামেন্টে পাশ হলো আগ্নেয়াস্ত্র সংস্কার আইন। সিডনির বন্দাই বিচে ইহুদিদের ওপর সন্ত্রাসী হামলার জেরে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে 2,70,00,000 জনসংখ্যার দেশ অস্ট্রেলিয়ার নাগরিকদের কাছে প্রায় 41 লাখ বৈধ অস্ত্র রয়েছে। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত SM আমিনুল রুবেলের রিপোর্টে। প্রায় 30 বছর পর আবারও অস্ট্রেলিয়া আগ্নেয়াস্ত্র আইন পরিবর্তন করতে যাচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী ক্যানবেরার পার্লামেন্ট হাউসে আগের আগ্নেয়াস্ত্র আইন সংস্কার ও পরিবর্তনের পক্ষে ভোট হয়েছে। বন্দাই সমুদ্র সৈকতে এক ইহুদি উৎসবে 2 হামলাকারীর 15 জনকে গুলি করে হত্যার 1 মাস পর সিনেটে ও প্রতিনিধি পরিষদে সরকারের উত্থাপিত বিলটি পাশ হয়। আগ্নেয়াস্ত্র আইনের নতুন ধারায় শুধু নিরাপদ প্রার্থীই আগ্নেয়াস্ত্র কেনার সুযোগ পাবে। তাদের তথ্য সরকারি গোয়েন্দা সংস্থার নজরদারির আওতায় থাকবে। ধীরে ধীরে সাধারণ নাগরিককে ঘন ঘন নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হবে, আর নির্দিষ্ট সময়সীমার পর আগ্নেয়াস্ত্র হস্তান্তর করতে বাধ্য করা হবে।
অস্ট্রেলিয়ায় প্রায় 10 লাখ লাইসেন্সধারীর কাছে বৈধ 41 লাখ আগ্নেয়াস্ত্র আছে। দেশটিতে বর্তমানে গড়ে বেসামরিক প্রতি 7 জনের মধ্যে একটি আগ্নেয়াস্ত্র আছে। পার্লামেন্টে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ জানান, এই নতুন আইন কার্যকর থাকলে বন্দাই সৈকতে ইহুদিদের উপর নেককারজনক হামলার ঘটনা ঘটতই না। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। সৌদি আরবে ধীরে ধীরে কমছে প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ। সর্বশেষ বেসরকারি খাতের বিপণন ও বিক্রয় সহ বেশ কয়েকটি পেশায় সৌদি নাগরিকদের 60% নিয়োগ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এতে প্রবাসী কর্মীদের চাকরির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সৌদি আরব মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের অন্যতম একটি দেশ। বর্তমানে দেশটিতে প্রায় 32 লাখ প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন। তবে সৌদি সরকারের নতুন কিছু সিদ্ধান্তে কর্মরত লাখো প্রবাসীর মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে। সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী 3 বা তার বেশি কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানে বিপণন ও বিক্রয় খাতে সৌদি নাগরিকদের নিয়োগের হার 60% উন্নীত করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে সংশ্লিষ্ট খাতে প্রবাসীদের নতুন চাকরির সুযোগ কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন নতুন করে সৌদিকরণের ফলে আমার মতো যারা এই পেশায় নিয়োজিত আছেন তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে। প্রবাসীদের কাছে এই পেশাগুলো খুবই লোভনীয় এবং আকর্ষণীয়, কারণ এই পেশাগুলো আমরা বেশি স্যালারি পেয়ে থাকি। এখন আমরা কর্মহীন হয়ে পড়লে আমাদের দেশে রেমিটেন্সে ভাটা পড়বে। নতুন এই নীতির প্রভাব শুধু বর্তমানে কর্মরত প্রবাসীদের উপর নয়, যারা নতুন করে সৌদি আরবে কাজের আশায় আসতে চান তাদের জন্য পরিস্থিতি কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রবাসীরা মনে করেন প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে কম দক্ষ বা অদক্ষ প্রবাসীদের কাজ পাওয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। তাই দক্ষতা উন্নয়ন ও বিকল্প পেশার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপি। এ উপলক্ষে স্থানীয় সময় সোমবার লস অ্যাঞ্জেলেসে সংগঠনটির দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান, আব্দুল বাসিত, সৈয়দ নাসির উদ্দিন জেবুল সহ বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিএনপির নেতারা বক্তৃতা করেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। ইনশাআল্লাহ দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সংযুক্ত আরব আমিরাতে বরিশাল বিভাগ প্রবাসী ঐক্য পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উপলক্ষে আজমানের বাংলা বাজার এলাকায় মিলন মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। নৈশভোজ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জানান, প্রস্তাবিত এই সংগঠনের মাধ্যমে আমিরাতে অসহায় প্রবাসীদের মরদেহ দেশে পাঠানো, জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান, দেশের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ এবং দুর্যোগ মোকাবেলায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে। এক্ষেত্রে বাংলাদেশ মিশন সহ আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সার্বিক সহযোগিতা প্রত্যাশা করা হয়। ভেন্যু পরিবর্তন হচ্ছে না। বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি। বুধবার অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে পূর্ণ সদস্য দেশগুলোর ভোটাভুটির পর এমন সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির সিদ্ধান্ত পরিবর্তনে মাত্র 1 দিনের সময় বেঁধে দিয়েছে আইসিসি। এতে টাইগারদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা অনেকাংশে শেষ হয়ে গেল।
নানান জল্পনা কল্পনা আর গুঞ্জনের অবসান। বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। বুধবার আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসে পূর্ণ সদস্য দেশগুলোর সদস্যরা, ছিল 2 সহযোগী দেশও, যেখানে পিসিবির প্রতিনিধিত্ব করেন সভাপতি আমিনুল ইসলাম। ভারত বিশ্বকাপে বাংলাদেশের না যাওয়ার সিদ্ধান্তের ওপর ভোট করে আইসিসি। বড় ব্যবধানে যে ভোটাভুটিতে হেরে গেছে বিসিবি। বেশ কিছু গণমাধ্যমের দাবি, পাকিস্তান বাদে কাউকেই পাশে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভেন্যু পরিবর্তন না করে বাংলাদেশের বিকল্প দল নেয়ার পক্ষে ভোট দিয়েছে প্রায় সব দেশ। তাতে চাপটা এখন বিসিবির ওপরেই। সরকারের সঙ্গে কথা বলে আগামী 24 ঘন্টার মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানাতে বলেছে আইসিসি। নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলে গ্রুপ সিতে বাংলাদেশের পরিবর্তে নতুন দল অন্তর্ভুক্ত করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রকরা। আর তাতে সবচেয়ে এগিয়ে স্কটল্যান্ড। ইউরোপীয় অঞ্চল থেকে বাছাই পর্ব উতরাতে না পারলেও র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে স্কটিশরা। বাংলাদেশের বিকল্প হিসেবে তারাই পেতে পারে টি-20 বিশ্বকাপের টিকিট। এদিনই এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশের অভিযোগের প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে আইসিসি, যেখানে ভারতের কোনো ভেন্যুতে বাংলাদেশি খেলোয়াড়, সমর্থক কিংবা গণমাধ্যম কর্মীদের জন্য নিরাপত্তা সংকট দেখছে না বলে উল্লেখ করে এই সংগঠনটি। এমন সিদ্ধান্তে পৌঁছাতে স্বাধীন নিরাপত্তা পর্যালোচনা করেছে আইসিসি। চিঠিতে আরও উল্লেখ করা হয়, বড় ধরনের নিরাপত্তা সংকট ছাড়াই ভেন্যু পরিবর্তন করে দেওয়ার সিদ্ধান্ত আইসিসির নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে। পাশাপাশি অন্য দলগুলোর জন্যেও এমন দৃষ্টান্ত বাজে উদাহরণের সৃষ্টি করবে বলে দাবি করেছে আইসিসি। সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে মিরাকেলের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির আলটিমেটাম নিয়ে ইতোমধ্যেই অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল। সন্ধ্যায় আইসিসির বৈঠকে উন্মুক্ত ভোটাভুটিতে হেরে যাওয়ার পরপরই মন খারাপ করে ক্রিকেট বোর্ড ছাড়েন বুলবুল। এ সময় তার সঙ্গে আরও 2 পরিচালক আসিফ আকবর এবং এম নাজমুল ইসলামকেও দেখা যায় হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়তে। পরে জানা যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনা করতে গেছেন তিনি। উপদেষ্টার বাসায় বুলবুলের সঙ্গে ছিলেন 2 সহসভাপতি ফারুক আহমেদ, সাখাওয়াত হোসেন, ক্রিকপস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। দীর্ঘক্ষণ আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পরই জানা যাবে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ। টি-20 বিশ্বকাপ খেলা না হলে কিছু আর্থিক লোকসান হবে ঠিকই, তবে নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়। নিরাপত্তা নিয়ে শঙ্কা নিরূপণ করেই ভারতের দল না পাঠাতে ক্রিকেট বোর্ডকে নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। পুরো প্রক্রিয়ায় আইসিসির ভূমিকা নিয়েও তুলেছেন প্রশ্ন। তিনি বলেন, বাংলাদেশের মতো পূর্ণ সদস্যকে ছাড়া ক্রিকেটের বিশ্বায়ন সম্ভব নয়। ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের খবরে বলা হয়েছিল 21 জানুয়ারির মধ্যে চূড়ান্ত হবে সব। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আলটিমেটামের কথা অস্বীকার করলেও সবাই অপেক্ষায় ছিলেন এই দিনটার। অবশেষে সে সময় মতোই সভায় বসে আইসিসি। ভার্চুয়াল মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বিশ্ব ক্রিকেটের হর্তাকর্তারা যোগ দেন। তবে ভোটাভুটিতে সেখান থেকে বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনো সুসংবাদ আসেনি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়েই এখন উঠছে প্রশ্ন। পুরো প্রক্রিয়া আইসিসির ভূমিকাটা মনে হয়েছে স্লো। আইসিসি যদি বাংলাদেশ যেই মুহূর্তে বাংলাদেশ তার কনসার্নটা জানিয়েছে সেই মুহূর্তে যদি আইসিসি তড়িৎ পদক্ষেপ নিত, তাহলে লজিস্টিক কিছু সমস্যার কথা যেটা বলা হয়েছে সেটা আমার মনে হয় সমাধানযোগ্য ছিল। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া নিয়ে শুরু। এরপর ক্রিকেট 22 গজ ছাড়িয়ে হয়ে ওঠে বাংলাদেশ ও ভারতের জাতীয় ইস্যু। তবে বাংলাদেশের যৌক্তিক চাওয়া কোনোভাবেই মানতে চায়নি ইন্ডিয়া। বিসিসিআই এর মোড়লগিরির ক্রিকেট বিশ্বে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসিও কালক্ষেপণ করে গেছে। তবে নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপে খেলতে দলকে ভারতে পাঠাবে না প্রথম থেকেই অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু কখনো বলেনি যে তারা বিশ্বকাপটা খেলবে না। বাংলাদেশ বিশ্বকাপের ভেন্যুর পরিবর্তন চেয়েছিল, শ্রীলঙ্কায় খেলতে চেয়েছে।
নিরাপত্তা এমন একটা ইস্যু, এটা নিয়ে আসলে নেগোসিয়েশন করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ গভর্নমেন্ট যদি মনে করে যে বাংলাদেশের নাগরিকরা ভারতের নিরাপদ না, তাহলে বাংলাদেশ গভর্নমেন্টের পূর্ণ অধিকার রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যথাযথ অ্যাডভাইসটা দেওয়ার। বাংলাদেশ ক্রিকেটের হয়তো আর্থিক কিছু ক্ষতি হবে, কিন্তু ইস্যুটা যেহেতু নিরাপত্তার, আর্থিক ক্ষতি মেনে নিয়েও আসলে নিরাপত্তার বিষয়টাকে আমার বাংলাদেশকে গুরুত্ব দিতে হবে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপে ভারত পাকিস্তানের জন্য ভেন্যু পরিবর্তন হলেও বাংলাদেশের ক্ষেত্রে কেন এমন সিদ্ধান্ত প্রশ্ন তুলছেন বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ দর্শকরাও। আইসিসি যখন ক্রিকেট নিয়ে কাজ করে, তারা যেই মুহূর্তে ক্রিকেটের বিশ্বায়নের জন্য কাজ করছে, সেই মুহূর্তে বাংলাদেশকে উপেক্ষা করার কোনো আইসিসির কোনো সুযোগ নেই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিলেটে শ্বশুর বাড়ি থেকে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। করলেন মাজার জিয়ারত। বৃহস্পতিবার যোগ দেবেন নির্বাচনী জনসভায়। জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। উৎসবমুখর পরিবেশের প্রতীক বরাদ্দ, ভোটের পরিবেশ নিয়ে বিএনপির সন্তোষ। পক্ষপাতের অভিযোগ জামায়াত এনসিপির। এবং বৃহস্পতিবার মিরপুরে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামায়াত আমির। 23 জানুয়ারি যাবেন উত্তরাঞ্চল সফরে। নির্বাচন ওলটপালটের চেষ্টা হলে না মানার হুঁশিয়ারি। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।